বিসমিল্লাহির রহমানির রহিম। নবকুমার ইনস্টিটিউশন ডক্টর সিদ্দিকুল্লাহ কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আব্দুল মজিদ, প্রভাষক ইতিহাস। আজকে ইতিহাস প্রথম পত্রের আলোচনা করব। তোমরা জানো যে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা অনুযায়ী অর্থাৎ অ্যাসাইনমেন্ট তোমাদেরকে জমা দিতে হবে। তো এই অ্যাসাইনমেন্টের উপরই ন্যূনতম একটা ক্লাস নেওয়ার প্রয়োজন মনে করছি। তোমাদেরকে আগেই বলে দিই যে অ্যাসাইনমেন্টটা খুব সাবধানবশত খুব ভালো করে করার চেষ্টা করবা। অ্যাসাইনমেন্টের উপর সর্বোচ্চ চেষ্টা করবো যেন সেটা ভালো তথ্য উপস্থাপন হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সেই ক্ষেত্রে আমি প্রত্যাশা করি তোমাদেরকে যেন 90% মার্ক দিতে পারি। সেই পারাটার জন্য তোমাদের চেষ্টা করতে হবে। আমার মার্কস দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা নেই। তোমরা যেন তৃতীয় অধ্যায় আলোচনা করতে হবে। তৃতীয় অধ্যায় আলোচনা করার ক্ষেত্রে যে বিষয়টা ছিল সেটা হলো এরকম। তৃতীয় অধ্যায়ে যেখানে তোমাদের নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা হলো যে খেলাফত ও অসহযোগ আন্দোলন এবং পরে লাহোর প্রস্তাব সম্পর্কে বলা হয়েছে। তো খেলাফত ও অসহযোগ আন্দোলনগুলোর ক্লাসে আমি অলরেডি তোমাদেরকে পড়িয়েছিলাম। পড়ানোর পরে এখান থেকে তোমাদের পরীক্ষাতে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল, তোমরা অনেকেই অ্যান্সার করছিলে কিংবা অনেকেই করো নাই। তো নিঃসন্দেহে যেহেতু পরীক্ষাতে তোমাদের নির্দেশনা অনুযায়ী এটা আছে সেটা তোমাদেরকে করতেই হবে। আর এই কারণে আবারও বলে দিচ্ছি যে মার্কস দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য হবে না। তোমরা ফাইনাল পরীক্ষার থেকেও ভালো কিছু করার চেষ্টা করবা, ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবা। আমাকে যেন মার্কস দিয়ে আমি মার্কস দেওয়ার জন্য রেডি হয়ে আছি। তোমাদেরকে আগে বলে দিচ্ছি যে আমি বোর্ড পরীক্ষার খাতাগুলোতে অনেকগুলোতে A+ দিয়েছিলাম, অনেক খাতাতে। আমি বিগত তোমাদের আনন্দের কথা বলে দিচ্ছি যে আমাদের ফার্স্ট ইয়ার যারা রান করতেছে এখানে অনেক স্টুডেন্টের লেখার কোয়ালিটি অনেক ভালো লাগছে আমার। বেশ কয়েকজন A+ মার্ক দিয়েছি। তো নিঃসন্দেহে এটা বোর্ড পরীক্ষায় মনে করো এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস মনে করো। সেক্ষেত্রে তোমাদের উপস্থাপনা কিংবা অ্যাসাইনমেন্ট ক্যাপাসিটিটা যেন সুন্দর হয় সেই জন্য তোমরা চেষ্টা করো সর্বোচ্চ। খেলাফত এবং অসহযোগ আন্দোলনের কথা বলতে গেলে যেটা বলতে হয় সেটা হলো আলোচনার বিষয়। তোমাদের অ্যাসাইনমেন্টে প্রথম পর্যায়ে যেটা ছিল যে খেলাফত ও অসহযোগ আন্দোলন এবং কি লাহোর প্রস্তাব। খেলাফত ও অসহযোগ আন্দোলন আলোচনা করার আগে একটি কথা বলি নেই। ব্রিটিশ সরকার যখন এই অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করেছিল তাদের বিরুদ্ধে অনাস্থামূলক অনেক ধরনের অনেক ধরনের আন্দোলন হয়েছিল। তাদেরই একটা ধারাবাহিকতা কিংবা তাদেরই একটা বিষয় ছিল হলো খেলাফত আন্দোলন। পরবর্তীতে আমরা অসহযোগ আন্দোলন নিয়ে জানবো। তো অনেকগুলো ব্রিটিশ সরকারের প্রতি বিতৃষ্ণা বলি কিংবা তাদের প্রতি বিক্ষোভের কথা বলি, তার ধারাবাহিকতা ছিল খেলাফত আন্দোলন। তোমরা জানো যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময়টাতে এই অঞ্চলের শাসনভার কিংবা শাসকের দায়িত্ব ছিল ব্রিটিশদের উপর। তো ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে দুইটি পক্ষের একটি পক্ষ যদি বলি সেক্ষেত্রে ব্রিটিশ ছিলেন, আর একটা অপর পক্ষের কথা বলবো সেটা জার্মানি। জার্মানি সেই সময় ভাগ্যক্রমে বলি বা সৌভাগ্যক্রমে যেভাবে বলি কথাটা এরকম যে সেই সময় জার্মানি ছিল। জার্মানির পক্ষে অবলম্বন করে কিংবা তাদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে তুরস্ক। তোমরা জানো একটা মুসলিম প্রধান রাষ্ট্র। তোমরা ইসলামের ইতিহাস বা ইসলামের প্রথম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরবর্তী সময়তে 4 জন খলিফার নাম পাবা। খলিফা তো প্রতিনিধি, অর্থাৎ একজন প্রতিনিধি কিংবা একজন নেতা। তো মুসলমান বা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর একজন এরকম অলঙ্কার স্বরূপ বলি কিংবা একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি হলেন তুরস্কের একজন ধর্মীয় ব্যক্তি। তাকে আমরা সবাই খলিফা হিসেবে সম্বোধন করতাম। এই তুরস্কে খলিফা ছিলেন। তুরস্ককে খলিফা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে মুসলমানরা ব্রিটিশদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করে এবং অস্বীকার করার ফলে তারা ব্রিটিশ যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। শর্ত ছিল এরকম, যদি যুদ্ধে জয়লাভের পরে কি করা হবে, তুরস্কের সম্মান বা তুরস্ককে বিচ্ছিন্ন করা হবে না কিংবা শাস্তি দেওয়া হবে না। এই প্রতিশ্রুতি যদি ব্রিটিশরা দেয় সেক্ষেত্রে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। এই প্রতিশ্রুতি ব্রিটিশরা দিয়েছিল। কিন্তু যুদ্ধোত্তর পরবর্তী সময়টাতে 1920 সালে সেভার্সের সন্ধিতে তুরস্কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তুরস্ককে বিচ্ছেদ করা হয়। বিচ্ছেদ করে বিজয় রাষ্ট্রগুলোর মধ্যে ভাগ করে নেওয়া হয়। এই বিষয়টা মুসলমানরা মেনে নিতে পারেনি। মুসলমানরা মেনে নিতে না পারার কারণে কি হলো, যে বিষয়টা হলো তাদের যে পূর্বের প্রতিশ্রুতি সেটা ভঙ্গ করার কারণে তারা ব্রিটিশদের উপর বিক্ষুব্ধ হলো কিংবা রাগান্বিত হলো। এই কারণে তারা তুরস্কের মর্যাদা কিংবা খিলাফতের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য তারা কি করলো, যে আন্দোলন করেছিল সেটাই হলো কি আন্দোলন, খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন নিয়ে তোমাদের আগে আলোচনা করেছিলাম
এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কয়েকজন ব্যক্তির নাম না বলে নয়, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ, এরা নেতৃত্ব দিয়েছিলেন। আন্দোলন যখন একটা পর্যায়ে চূড়ান্ত রূপ লাভ করেছিল, সেই চূড়ান্ত রূপ লাভ করার পরিপ্রেক্ষিতে বা পর্যায়ে একটা পর্যায়ে আমরা কি দেখব, যে কংগ্রেস মানে সেই সময় নেতৃত্ব ছিলেন, যে নেতা ছিলেন যিনি মহাত্মা গান্ধী, তিনি আন্দোলনের সাথে সম্মতি প্রকাশ করেন কিংবা আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেন। ফলে আন্দোলনের বেগবান হয়ে ওঠে, যা ব্রিটিশ সরকারকে শঙ্কিত করেছিল এই অঞ্চলে তাদের আধিপত্যকে টিকিয়ে রাখার জন্য। আমরা যদি অসহযোগ আন্দোলনের কথা বলি, অসহযোগ আন্দোলনটা ছিল এরকম। অসহযোগ আন্দোলন হলো সহযোগিতা করা, সহযোগিতা না করার হলো অসহযোগিতা। এই অসহযোগিতাটা কিসের অসহযোগিতা? ব্রিটিশ সরকার আমাদের দাবি দেওয়া কিংবা আমাদের অধিকারকে প্রতি অবজ্ঞা প্রদর্শন করার কারণে, আমাদের দাবি বা অধিকারকে তারা স্বীকৃতি না দেওয়ার কারণে তাদেরকে অসহযোগিতা করতে হবে। কী অসহযোগিতা করতে হবে? তাদের খেতাব বর্জন করতে হবে, অফিস আদালতে যোগদান বন্ধ করতে হবে, স্কুল কলেজ বন্ধ করতে হবে, পদবি বর্জন করতে হবে, এই বিষয়গুলোই ছিল। তো এই আন্দোলনগুলো মানে যুগপথভাবে আগে খেলাফত আন্দোলন, পরবর্তীতে অসহযোগ আন্দোলন, এই আন্দোলনগুলো যখন একত্রিত হওয়ার পরে আন্দোলনের বেগ এতটা বৃদ্ধি পেয়েছিল যে ব্রিটিশ সরকার ভাবতে বাধ্য হয়েছিল যে অঞ্চলে কী করতে হবে। এই অঞ্চল থেকে তাদের শাসনভার কিংবা শাসন প্রায় অবসানের পথে চলে যাচ্ছিল। তো সেই সময় অসহযোগিতার পাশাপাশি স্বদেশী আন্দোলনের কিছু বিষয় ছিল, সেখানে যে বলা হচ্ছিল যে বিদেশি পণ্য বর্জন, দেশি পণ্যের একটা ব্যবহার বিষয় ছিল। তো এই বিষয়গুলো আন্দোলনকে এতটা বেগবান করেছিল ব্রিটিশ সরকার এই অঞ্চলে তাদের অস্তিত্বকে হারিয়ে ফেলার বা হারিয়ে যাওয়ার একটা ভয় ছিল। পরবর্তীতে তাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হয়। এই আন্দোলনের দুইটা ধাপ ছিল। একটা হলো কি বলবো তোমাদের রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। রাওলাট আইনটা হলো যে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টাতে, যুদ্ধোত্তর সময়টাতে একটা আইন করা হয়েছিল যে সরকারে তাদের একটা কালো আইনই বলা হবে, যে আইনের কোনো প্রকারের যৌক্তিকতা নেই, কোনো প্রকারের অভিযোগপত্র নেই, কোনো প্রকারের নির্দেশনা ছাড়াই যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে, বিনা কারণে, বিনা অপরাধেও বলা যায় যে তাদেরকে সরকার আটকে রাখার জন্য একটা নিয়ম করে। এটাই ছিল মূলত এই আইন। তো এই কালো আইনের বিরুদ্ধে বিক্ষোভ করার ফলে মানুষ বিক্ষোভ করে। এই বিক্ষোভের প্রতিবাদে সেই সময় অনেকগুলো মানুষ হতাহত হয় বা নিহত হয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা বলবো আমি, সেটা হলো তোমাদের 1919 সালে। মূলত পাঞ্জাবের যে কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে যে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের যে গুলিবর্ষণ ছিল, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 সালে একটা আন্দোলন করা হয়, সমাবেশ করা হয়। এই সমাবেশেও মূলত জেনারেল ডায়ারের নির্দেশে 349 জন লোক সেখানেই মারা যায় এবং পরবর্তীতে 1200 জনের মতো লোক হতাহত হয়। এটা ছিল খুবই মর্মাহত একটা ঘটনা। এই ঘটনার প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তিনি তার যে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি সেটাকে তিনি কী করেন, বর্জন করেন। পরবর্তীতে চারদিকে বর্জন এবং অসহযোগিতামূলক কর্মকাণ্ডের ফলে ব্রিটিশ সরকার নমনীয় আচরণ করতে বাধ্য হয়। এবং এরপরে যে বিষয়গুলো ছিল তোমাদের যেটা বলা হবে যে 1919 সালের মন্টফোর্ড প্রস্তাব, এই বিষয়গুলো তোমাদের বইয়ের মধ্যে ডিটেলস আছে, শুধু আজকে তোমাদের নির্দেশনামূলক। এই বিষয়গুলো তোমরা দেখার চেষ্টা করবা। আমি তোমাদের সঙ্গত কারণে পরে একটা পয়েন্ট আছে লাহোর প্রস্তাব নিয়ে আলোচনা করতে হবে সামান্য একটু। এরা অলরেডি ক্লাসে আলোচনা করা হয়েছিল, তারপরেও আজকে নির্দেশনামূলক ক্লাসে কিংবা তোমাদের সচেতন করার জন্য ক্লাসটা নিচ্ছি আমি আবারও বা আলোচনা করতেছি। লাহোর প্রস্তাব, এই যে একটা পর্যায়ে গিয়ে ভারতবর্ষে আমরা দেখলাম যে পূর্বে কিছু আলোচনার মধ্যে দিলাম যে অসহযোগ কিংবা খিলাফত আন্দোলনের মধ্যে মুসলমান হিন্দুদের মধ্যে পাশাপাশি থাকে, পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করা হলো। কিন্তু পরবর্তীতে একটা পর্যায়ে কিংবা কিছু ঘটনা দেশবাসী কিংবা সচেতন মানুষকে ভাবতে বাধ্য করলো যে এই অঞ্চলে আসলে ভারতবর্ষে হিন্দু মুসলমানের একত্রে বসবাস করা আসলে সম্ভব নয়। বিশেষ করে 1937 সালের কংগ্রেস জয়লাভ করার ফলে এই অঞ্চলের সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা তাদের সাম্প্রদায়িক মনোভাব এই অঞ্চলের মানুষজনকে ভাবতে বাধ্য করেছিল যে আসলে ভারতবর্ষে হিন্দু মুসলমান আসলে পৃথক দুটি সম্প্রদায় বা জাতি যদি বলি আমরা, সেই ক্ষেত্রে তাদের জন্য দুটো আলাদা রাষ্ট্র কিংবা পৃথক রাষ্ট্র গঠন করা প্রয়োজন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তোমরা জানো যে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিতীয় তত্ত্ব এক্ষেত্রে ভূমিকা রেখেছিল। এর এক পর্যায়ে গিয়ে আমরা দেখবো যে 1940 সালের 23শে মার্চ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলাকে ফজলুল হক পাঞ্জাবের রাজধানী লাহোরে একটা প্রস্তাব ঘোষণা করেন। সেই প্রস্তাবটা হলো লাহোর প্রস্তাব নামে পরিচিত। লাহোর প্রস্তাবের মূল বিষয়গুলো ছিল এইরকম, যে কি করা হয়েছে লাহোর প্রস্তাবে, যে বলা হয়েছে যে নিখিল ভারত মুসলিম লীগের এই অধিবেশনে সুনিশ্চিত মতামত এই যে
নিম্নলিখিত সিদ্ধান্তের ভিত্তিতে যদি কোনো প্রস্তাব গৃহীত করা না হয় সেই ক্ষেত্রে আমরা কোনো প্রস্তাবে মুসলমানদের নিকট কী হবে না, গ্রহণযোগ্য হবে না। এখানে যেটা বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী সন্নিহিত স্থানসমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে এবং এমনভাবে অঞ্চলগুলোকে পরিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে কি করতে হবে, একটা আলাদা অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। যেমন ভারতের পূর্ব পশ্চিম এবং ভারতের উত্তর পূর্ব এবং পূর্ব অঞ্চলে কি আলাদা স্থানসমূহ একাধিক রাষ্ট্র গঠন করতে হবে। রাষ্ট্রগুলোর স্বরূপ হবে এরকম আকৃতি, সেটা হবে স্বাধীন ও সার্বভৌম। দ্বিতীয় প্রস্তাবে যেটা বলা হচ্ছে যে এই অঞ্চলের সংখ্যালঘু জনগণগুলোর কী করা হচ্ছে, জনগণের রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক অধিকারগুলো সংরক্ষণের জন্য সংবিধানে কী করতে হবে, পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। মূলত এই বিষয়গুলো ছিল লাহোর প্রস্তাবের বিষয়। তবে লাহোর প্রস্তাবের ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য একটা বিষয় ছিল সেটা হলো লাহোর প্রস্তাবের মধ্যে এখানে কোনো কোনো বই বলা হচ্ছে 1944 সাল, কোনো কোনো বই বলা হয়েছে যে 46 সাল, কিন্তু এখানে বলা হয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস অর্থাৎ একাধিক রাষ্ট্রের কথা বলা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে যে লাহোর প্রস্তাবকে পাকিস্তানি প্রস্তাব, অর্থাৎ এই প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছে। বাস্তবতা হলো যে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা রাষ্ট্রকে নির্দেশ করতেছে না। আবার লাহোর প্রস্তাবের প্রস্তাবনার মধ্যে একটা ভুল ছিল, সার্বভৌম কথাটা ছিল স্বায়ত্তশাসিত সার্বভৌম কিংবা যুক্তরাষ্ট্র সরকার, এই বিষয়গুলো আসলে সাংঘর্ষিক বিষয় ছিল। যাই হোক, যদি 1940 সালে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস যে কথাগুলো ছিল এই কথার মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। যদি এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া হতো তাহলে কি হতো, এই যে 47 সালের পরে 52 সাল বলি বা 54 সাল বলি বা 66 সাল বলি, পরবর্তীতে 69, 70 কিংবা 71 সালের অনেকগুলো ঘটনা কিন্তু আমাদের সামনে আসতো না। তা 47 সালে যদি বাংলাদেশের এমন রাষ্ট্রটি গঠন হয়ে যেত তাহলে এই ঘটনাগুলো এখানে আসতো না। এই 47 সালের ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্টেটস, এই আলাদা রাষ্ট্রগুলোর কথা বলার ক্ষেত্রে বাংলাদেশের নামক যে রাষ্ট্রের গঠনের স্বপ্ন দেখেছিল কুচক্রী মহলের, মানে মতলব বলি কিংবা তাদের চক্রান্তের কথা বলি, তাদের এই চক্রান্তের ফলে কী হয়েছিল, এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠনের যে স্বপ্ন সেটা কী হয়েছিল, স্বপ্নের অপমৃত্যু ঘটেছিল। যাই হোক, এই আলোচনাগুলো তোমাদের বই ডিটেলস আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা এবং খুব ভালো করে পর্যাপ্ত তথ্য দিয়ে উপস্থাপন করবা যেন আমাকে 90% মার্ক দিতে হয়, আমি যেন 90% মার্ক দিতে বাধ্য হই। তো সময়টা ভালো যাচ্ছে না, সবার জন্য সাবধানে থাকবা, ভালো থাকবা এবং আগামীকাল আমি তোমাদের দ্বিতীয় পত্রের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।